সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এই সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রেতাদের জুলাই গাদ্দার বললেন জুলাই ঐক্যের নেতারা। না শোধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশ এখন যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় দিনে ২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি জানান, কমফোর্টেবল পরিস্থিতির সৃষ্টি হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজেকে অপরাধী মনে করবেন বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা, রাজনৈতিক দল এবং সামরিক বাহিনীকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার ২ দফায় দেশের ২০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে পরামর্শ দেন তারা। তবে বিলম্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে আশ্বস্ত করেছেন। বলেছেন, পরিস্থিতি যাই হোক মাঝপথে হাল ছেড়ে না দিতে। বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজনৈতিক দলের কেউ কেউ। মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যেই কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা, তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছর জুনের পর একদিনের বেশিও ক্ষমতায় থাকবে না। সময় হলেই রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এটা উনি বলেছেন, মানে যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মানতে সরকার বাধ্য। সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই। বলেন, পলাতক বিতাড়িত ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, তা হোক সকল রাজনৈতিক দলের লক্ষ্য। আহমেদ সরারের রিপোর্ট। দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের আমলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা দমনপীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যা থেকে বাদ যায়নি এনপিপি। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, জনগণের ভোট ছাড়া প্রহসনের নির্বাচন করে 2014, 18 এবং 24-এ যে কথিত সংসদ ও সরকার বানানো হয়েছিল, তাতে ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে অসহায় ও ক্ষমতাহীন করে রেখেছিল। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার, উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। বাজেটের এক মুহূর্তে অন্তর্বর্তী সরকার এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচল অবস্থা তৈরি করেছে, তা উচিত হয়নি বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, সমাজে এমন অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীতে আলাদা আয়োজনে নির্বাচনের ধোঁয়াশা সৃষ্টি না করার আহ্বান উঠে আসে বিএনপি নেতাদের বক্তব্যে। বিস্তারিত জানাচ্ছেন মুবাশশির আহমেদ। রবিবার সকালে রাজধানীর সিরাপ মিলনায়তনে স্কুল অফ লিডারশিপের উদ্যোগে বাংলাদেশে সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্য ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে, এটা তো মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান আছে, অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখাক যে বিএনপি বিরোধী দলীয় রাজনীতিদের উপরে স্বৈরাচারী আচরণ করেছে। এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে, তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে হবে। মিথ্যা ন্যারেটিভ দিয়ে চিরকাল চলে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন ইস্যুতে ধোঁয়াশা দূর করতে হবে। ওনারা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এখানে 2টি রাজনৈতিক দল সে সমর্থন করেছে। এই হিয়ালিটা কি?
একটা তো নির্দিষ্ট আপনার মাস বলতে পারেন যে এই মাসে হবে, তারপরে শিডিউল ঘোষণা করলেন কিছুদিনের মধ্যে, কাছাকাছি সময় যে নিয়ম যে সময়ের মধ্যে শিডিউল ঘোষণা করা হয়। কিন্তু এইটা এত থেকে এতর মধ্যে হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রেখে দেওয়া, তো এইটা আমার কাছে তো মানে এখনো আমরা পরিষ্কার না ব্যাপারটা। দায়িত্ব বাদ দিয়ে কারো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন বিএনপির এই নেতা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রির অভিযোগ তুলে অভিযুক্তদের জুলাই গাদ্দার বলে আখ্যায়িত করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের নেতারা। তাদের উৎখাত করতে মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের ডাকা কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সিরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলেও তারা অভিযোগ করেছেন। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর অংশীজনদের মধ্যে ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। এতে অংশ নেন জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় দিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে এরাই। এখন আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখি এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ভারতের দলদাস তাবেদাররা এখনো শক্তভাবে অবস্থান করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। যারাই ওই সকল শেখ হাসিনার সাজানো ট্যাগিং এর রাজনীতি শুরু করবে তাদেরকে এই শাহবাগ থেকে জুলাই ঐক্যমঞ্চ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ তাদের। জুলাইয়ের চেতনা বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিভিন্ন দলের নেতারা। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে পাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে খুনি হাসিনা এবং তাদের দোসরদের এই ধরনের কোন স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালে বেড়ে কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কোন দায়ী নন। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সুষ্ঠু নির্বাচন সংস্কার বাস্তবায়নে রাজনীতির বাইরে নাগরিক সমাজের সঙ্গেও বসার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার বন্ধে সবাই একমত হলেও পদ্ধতি নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। এদিকে সংবিধান সংশোধনে দ্বিমত করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন ফরুক বাবু। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ 5 সংস্কার কমিশন নিয়ে একমত হতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও বসতে শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রবিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। আমরা দেখেছি নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন। আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য আসলে কি ধরনের জায়গা তারা তৈরি করবেন সেই কথা তাদেরকে বলতে হবে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান,
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া যাবে না সেগুলো প্রকাশ করা হবে জনসম্মুখে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হবে। এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব। এদিকে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সুশীল সমাজ থেকে। তারা বলছেন রাজনৈতিক দলগুলো চাইবে ক্ষমতা দখলে নিতে। সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্ধন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে, তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই। আমার বিস্মিত হলাম এখানে এসে একজন বললেন যে আমার সংবিধানে হাত দিবেন না। সংবিধান কি এটা স্যাক্রামেন্ট, এটা কি পবিত্র কোনো ঐশিক বাণী যে এটাকে আমরা হাত দেব না? সমাপনীতে আলী রিয়াজ জোর দিয়ে বলেন বারবার রক্ত দেয়া সম্ভব নয়, এই সুযোগকে কাজে লাগাতে হবে। দরকার আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়েই চলে যাবে। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন প্রেস সচিব। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেওয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, চিটাগাং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। বিগত সময়ে গোষ্ঠী স্বার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিল। শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতে বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এই খাত রিফর্ম করা হবে বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে সন্তুষ্টির কথা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে করিডোরের মতো বিষয় সিদ্ধান্ত নিতে সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, করিডোর বন্দরের বিষয়ে সিদ্ধান্ত হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের আশ্বাসে বিশ্বাস রাখতে চায় তার দল। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। দেশের স্বার্থ যেখানেই বিকৃত হবে সেখানেই নো। আমরা বলেছি যে আপনি বলেছেন, আপনি একজন মর্যাদাবান মানুষ, সম্মানিত মানুষ, আপনাকে আমরাই সবাই সমর্থন দিয়ে এই মহান দায়িত্ব আপনার উপরে দিয়েছি। আপনি বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দেবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে, গিয়ে দেখবে না যে তার ভোট আরেকজন দিয়ে ফেলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানে সবার প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব করছে, কিন্তু কেউ কেউ তাদের দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, যার নিন্দা জানান তিনি। সকালে চট্টগ্রামের ৯টি উপজেলায় পথসভার শুরুতে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার, সংস্কার ও আগামী নির্বাচনের রোড ম্যাপ দিতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এনসিপি। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জন আকাঙ্ক্ষা ও মতামত তাদের এই পথসভা। পর্যায়ক্রমে সারা দেশে এনসিপির এই কার্যক্রম চলবে বলেও জানান দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদের পাশাপাশি জাতীয় সংকট উত্তরণে সামগ্রিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থ দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। কোনো নতজানু সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না।
শপথ গ্রহণের জন্য হাইকোর্টে এখনও রিট করেনি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বলেছেন, আদালতে যাবার প্রস্তুতির অংশ হিসেবে একটি এন্ট্রি করিয়েছেন মাত্র। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেছেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টে দ্বারস্থ হবার বিষয়ে আলোচনা করছে। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয়নি। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে একটি এন্ট্রি করিয়েছি মাত্র। একটি এন্ট্রি, রিট পিটিশন নয়। প্রসঙ্গত, রবিবার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এই মর্মে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে এই বিবৃতি পাঠিয়েছেন ইশরাক হোসেন। পতনের শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সোশ্যাল মিডিয়ায় এমন অডিওর প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। এই অভিযোগে শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রিপোর্ট ফজের আপিল। জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে চাংখারপুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। ওই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে বিপুল পরিমাণ গুলি চালানো হয়। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিকে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। কন্টেম্প প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয়েছে তদন্ত, এ দাবি করে চিফ প্রসিকিউটর জানান, প্রতিবেদনটির মাধ্যমে বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ করা সম্ভব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির পশুর চামড়ার দাম গত বছরের তুলনায় বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দর 1350 টাকা, ঢাকার বাইরের দাম 1150 টাকা। ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা চামড়ার রপ্তানিতে বিধিনিষেধ 3 মাসের জন্য প্রত্যাহারের কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানিয়েছেন, পশু সরবরাহ এবং চামড়া ন্যায্য দাম নিশ্চিতে দরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে বৃহস্পতিবার ট্যানারি মালিকদের সাথে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সেই সূত্র ধরেই রবিবার কোরবানি পশুর চামড়া কেনার নতুন দাম ঘোষণা করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত গরুর চামড়ার দর 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকায় কেনার নির্দেশনা দেন তিনি। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। বাট মূলত আমরা যেটাকে ইনসিস্ট করতে চাচ্ছি বা যেটাকে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। বাণিজ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবার ঈদের 15 দিন পর্যন্ত চামড়া পরিবহনে বিধিনিষেধ থাকবে। তবে 3 মাসের জন্য শিথিল হচ্ছে কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা। আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে
সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পশুর ট্রাক পরিবহন ও চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এটার জন্য প্রত্যেকটা হাট তার নিজস্ব বন্দোবস্ত করবে, যেটা নিয়ে রাস্তা থেকে অনেক দূরে হবে, এবং প্রত্যেকটা হাটে আইন শৃঙ্খলার জন্য পর্যাপ্ত সংখ্যক আনসার রাখবেন প্রশাসক মহোদয়রা। কোরবানির 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় প্রস্তুতির তাগিদ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চামড়া শিল্পের সংকট সমাধানে খাত সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ডিসিসিআই আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। সভায় উঠে আসে চামড়া খাতের নানা অব্যবস্থাপনা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বিশ্ববাজারে প্রতিদিন কেবল জুতার চাহিদাই $100 কোটি, অথচ নানা অব্যবস্থাপনায় সক্ষমতার অর্ধেক জুতাও রপ্তানি করতে পারছে না বাংলাদেশ। ধুঁকতে থাকা চামড়া খাতের সম্ভাবনা বাস্তব হচ্ছে না কার্যকর পদক্ষেপের অভাবেই। কমপ্লায়েন্সের অভাবের কথা জানিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত সেমিনারে উদ্যোক্তাদের দাবি, দেশের ট্যানারিগুলো LWT সার্টিফিকেট পেলে এখনই রয়েছে দ্বিগুণ রপ্তানির সুযোগ। আলোচনায় ঘুরে ফিরে আসে সাভারের সিটিপি সংকটের কথা। এলডিসি গ্র্যাজুয়েশনের উপরে যে চ্যালেঞ্জগুলো আমরা করব, ডিউরেশন অফ ডিউটি ফ্রি, কোটা ফ্রি এবং মার্কেট অ্যাক্সেসে যে চার্জ অনুষ্ঠিত হবে, সেই প্রেক্ষিতে প্রস্তুতি এখনই নেওয়া প্রয়োজন। Leather goods, food sector, অন্যান্য এক্সপোর্ট সেক্টরের সাথে আরএমজি হিউজ ডিসক্রিমিনেশন ইন দ্য পলিসিস, সেই ডিসক্রিমিনেশনটা দূর করা খুবই জরুরি। আপনি হাতের ডান দিকে, রাস্তার ডান দিকে একটা সিমেন্ট ফ্যাক্টরিতে 100 টাকা ইলেকট্রিসিটি নেবেন, আর নতুন ইনভেস্টমেন্টের কথা বলতেছেন, আর দক্ষিণ দিকে ওটা আরেকজন দিলে ওটা 120 টাকা নেবেন, এটা তো হলো না। আমাদের এটা যে কোনো মূল্যে ওভারকাম করে আমাদের এই সিটিপি চালু করা দরকার। বক্তারা জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের 9 বছরেও চালু হয়নি সিটিপি, যার কারণে ভুগছে পুরো খাত। এই সংকট নিরসনে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প দেখছে না শিল্প উপদেষ্টা। আপনাদের নিজেদের ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা হইতে পারে না, সেন্ট্রালি হইতে হবে কেন? এটা সম্ভব তো কারখানার জন্য, নাকি অসম্ভব? আমরা এই লেদার সেক্টরকে যদি আগায় নিতে চাই গার্মেন্টসের মতন, তাহলে তো আপনাদের এফিসিয়েন্সিটাও বাড়াইতে হবে। আপনারা চাচ্ছেন রাষ্ট্র পানির ব্যবস্থা করে দেবে, রাষ্ট্র দিবে কোটা, বর্জ্যটা আপনারা মেনটেন করেন, পানিতে ছেড়ে দেন না, শীতলক্ষাটা যেন নষ্ট না হয়। সংরক্ষণে দক্ষতার অভাবে কুরবানির পশুর 70% চামড়া গুণগত মান হারায় বলে দাবি খাত সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নানা আয়োজনে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। কবি সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনতা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নানা শ্রেণী পেশার মানুষেরা। শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরাও। সকাল 6:30টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করেন শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, একনেকের অনুমোদন পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হবে কবির নামে। কবি সমাধিতে শ্রদ্ধা জানান কবি পরিবারের সদস্যরা। চার অপরাধের জন্য চাকুরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সন্ধ্যায় অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি। এর আগে গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর 2 দিন ধরে বিক্ষোভ করে আসছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তারা এই অধ্যাদেশকে নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। অধ্যাদেশে কিছু অপরাধের উল্লেখ করে যে কোনো সরকারি কর্মচারীকে অসৎ আচরণের দায়ে দণ্ড দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বা চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করা যাবে বলেও অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড পৃথকীকরণে জারি করা অধ্যাদেশ আগামী 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সংশোধনের আগে জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না বলেও জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র এবং বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালী করে বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সরকার আশা করছেন এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস এবং ভ্যাট বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশে রাজস্ব আহরণ এবং রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে। চট্টগ্রাম মহানগরীর একটি পোশাক কারখানা থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টকে এনএফের বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় গার্মেন্টস মালিক সহ আটক করা হয়েছে ৩ জনকে। মহানগরীর বাইজিদ বোস্তামি থানাধীন নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামে পোশাক কারখানাটিতে তৈরি করা হচ্ছিল পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের ইউনিফর্ম। গত 17 মে রাতে পুলিশ অভিযান চালিয়ে এসব ইউনিফর্ম জব্দ করলেও জানাজানি হয় আজ। এই ঘটনায় আটক ৩ জন কারখানাটির মালিক শাহিদুল ইসলাম ও এইসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ আনা গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে 2 ব্যক্তি। এই ঘটনায় দায়ের করা মামলায় বলা হয় মং নামের একজনের কাছ থেকে 2 কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেয় আজম ও নিয়াজ। মংকে কেএনএফ সদস্যরা কাপড় দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল। আরও কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। ড্যাব সংশোধন করে বাসযোগ্য আবাসন গড়ার তাগিদ দেয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি আবুল কাশেম হায়দার ও ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশের সহ সভাপতি স্থপতি ডক্টর আবু সৈয়দ মোস্তাক আহমেদ সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নিরপেক্ষতা হারানোর অভিযোগে ছাত্র উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টা ও সহকারীকে অপসারণের দাবি জানান তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জয়ন্তী উৎসব শুরু হয়েছে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে। ত্রিশাল দরিরামপুর একাডেমি মাঠের নজরুল মঞ্চে 3 দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন পুলিশের রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আক্তারুল আলম। সভায় স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক ইঞ্জিনিয়ার ডক্টর খালিকুজ্জামান। বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড সনির টিভি এবং হোম অডিও ভিডিও পণ্যের ঈদ ক্যাম্পেইন সনি র্যাঙ্কস বিগ বুজ অফার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজধানীর সোনারগাঁও রোডে সোনারতরী শোরুমে সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ ছাড় এবং বান্ডেল অফার উপভোগ করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট বেজি হুন, সনি সিঙ্গাপুর আরএমডিসির হেড অব মার্কেটিং ইয়াপ ইয়ং এবং ব্রাঞ্চ হেড রিকি লুকাস। 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। প্রতিষ্ঠানের দীর্ঘযাত্রায় গ্রাহক, অংশীদার ও সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। আরও বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনে প্রস্তুতি সভা করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপি। ছাগলনাইয়া অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূর আহমদ মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদার ও সদস্য সচিব আব্দুল লতিফ সহ
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালিক মিন্টু ও মোশাররফ হোসেন সহ বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। আগামী ২৮ মে ঢাকায় বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা হয়েছে সিলেটে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট বিভাগের দলনেতা ডাক্তার জাহেদুল কবির। নগরীর শহীদ সুলেমান হলে এই সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাকদুম মাসুম বিল্লাহ। কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে আলোচনা করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। পরে কর্মরত সাংবাদিকদের সনদ দেয়া হয়। নিয়োগ বিধি সংশোধন ও পদোন্নতি সহ ৬ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদ। নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতের দাবি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের। কুমিল্লার মনোহরগঞ্জে হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন উপহার দিয়েছে নাসিরউদ্দিন ফাউন্ডেশন। স্থানীয় জামিয়া ইসলামিয়া জেমেরিয়া নাসিরুল উলুম মাদ্রাসা এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসিরউদ্দিন মজুমদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। বিশেষ অতিথি ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মাহমুদুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা, বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সঙ্গেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট রয়েছে এই সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রেতাদের জুলাই গাদ্দার, বললেন জুলাই ঐক্যের নেতারা। না শুধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।